ডার্বি আজকে আমি দুটো ডার্বি নিয়ে একটু আলোচনা করবো। প্রথমে ফুটবল ডার্বি, তারপর ডাক্তারদের ডার্বি। কেন ডাক্তারদের ডার্বি বলছি সেটা যখন আলোচনা করবো বুঝে যাবেন আপনারা। আপনারা কেউ যদি ফুটবল নিয়ে আগ্রহী না থাকেন তো এই আমার এই বক্তব্যের শেষ অংশটাই চলে যান বা মাঝের অংশের থেকে চলে যান, কারণ প্রথম আড্ডায় আমি একটুখানি ফুটবলের ডার্বি নিয়ে কথা বলবো, অল্প কথা। তারপর আমি একদম ডাক্তারদের ডার্বিতে চলে যাবো। কেন ডাক্তারদের ডার্বি বলছি সেটাও বলে দেবো। ফুটবলের ডার্বিতে প্রথমে আসি। গতকাল উত্তরপ্রদেশের লখনৌ বলে একটা শহর আছে, সেটা ওদের রাজধানী শুনেছি। তো সেখানে একটা ডার্বি হয়ে গেল। তো সেই ডার্বি হওয়ার পর থেকে ইস্টবেঙ্গল হেরে গেছে সেই ডার্বিতে, টাই ব্রেকারে। অনেকে লিখছে আমাকে। আমি চারিদিকের মন্তব্য দেখছি, কিন্তু আমার কিছু মন্তব্য করার ইচ্ছে হলো না। কেন বলুন তো, কেন হলো না? তখন এইসব যারা লোকজন এখন বলছে না, এটা আমি 1 বছর আগেই বলেছি। এবং আমি নয়, আমার মতন বেশ কিছু একটু মস্তিষ্ক আছে যেরকম ফ্যান, বুদ্ধি সম্পন্ন ফ্যান বা সমাজ সচেতন ফ্যান, তারা এইগুলো 1-1.5 বছর আগেই বলে দিয়েছে। কিছু পয়েন্ট রিপিট করছি। যেমন অনেকে বলছে দাদা সায়ন ব্যানার্জিকে একটুখানি মাথা ঠান্ডা করতে। আমি তো ভাই বহু আগে বলে দিচ্ছি যে সায়ন ব্যানার্জি যখন এই ডিমি নিয়ে খুবই করছিল, তখন খুব বার খেয়ে গেছিলো। কেউ বলছে ও এসে গেছে ডিমি অ্যান্টি মিসাইল এসে গেছে। তো ইসমাইলের কিছু ফ্যান ট্যান আছে, একটু ছাগল ঠাগল করছে, কিছু ফ্যান ট্যান আছে, ফ্যান গ্রুপ। তারা এসব খুব এসব করছিল। তো ওই দেখেন সায়ন বার খেয়ে গেছিলো। আমি দেখি প্রত্যেক ম্যাচে সায়ন কারো ঘাড়ে গিয়ে পড়ে যায়, ধাম করে পড়ে যায়, ধাম করে পড়ে যায়। আর প্রত্যেক ম্যাচে হলুদ কার্ড খায়। অভ্যাস হয়ে গেছে, বদভ্যাস। না পড়লে, গায়ে না পড়লে ঠিক হয় না। গায়ে পড়ার স্বভাব, একটু ফুটবলে গায়ে পড়ার স্বভাব হয়ে গেছে সায়নের, ফুটবলে গায়ে পড়ার স্বভাব। তো তার জন্য কালকে প্রথম হলুদ কার্ডটা আমার ধুম করে গিয়ে গায়ে পড়ে গেল। হ্যাঁ, তারপর পরের হলুদ কার্ডটাও ঠিক আছে, ওটা একটা আম, আম, ওই সময় আটকানো যায় না, অনেক সময় হয়ে যায় ট্যাকেল, কিন্তু প্রথমটা গায়ে পড়ে হয়ে গেছে। তো যাই না, সায়ন ব্যানার্জির যদি কেউ কিছু ইন্টারনিউ সাবধান করে দেয়, ভোগে যায়, মায়ের ভোগে, পাতি বাংলা মায়ের ভোগে যাবে। ওর কোথাও কিচ্ছু হবে না, সায়ন ব্যানার্জির হবে না। যে আমি বলে দিয়েছিলাম না, কেরালার ছেলেদের কিছুই হবে না শুরুতে। সায়ন ব্যানার্জির যদি না নেই যে এই চারিত্রিক দোষটা শুধরায়, কিচ্ছু হবে না, এই ভোগে যাবে, ওই বিষ্ণু আমাদের মতো ভোগে যাবে। এবং আমি অনেকে দেখছি এখন কেরালার ছেলেদের খুব গালমন্দ করছে, তাই এইটা নিয়ে আমি কিছু বলতে চাই না। এই নিয়ে বহু আলোচনা হয়ে গেছে, বহু আলোচনা হয়ে গেছে। কেন ওরা টেকনিক্যালি সব ভুলভাল প্লেয়ার, এইটা নিয়ে আর কিছু রিপিট করতে চাই না। আর আরেকটা বিষয় নিয়ে বলতে চাই যে আম, ওই গোলকিপারটা ভালো কিপিং করেছে আদিত্য পাত্র, কিন্তু আবারও বলে দিচ্ছে ওর যা উচ্চতা, সেই উচ্চতা নিয়ে ও এই উচ্চতার ফুটবলই খেলতে পারবে, ওর পক্ষে আইএসএল খেলা সম্ভব নয়। ব্যাড লাক, উচ্চতাটা কারো হাতে নয়, তো এই উচ্চতা নিয়ে সম্ভব নয়, যতই ভালো খেলুক। এবার আছে মাঠের কথায়। মাঠের কথা আর কি বলবো, আমি তো দেখছি সমস্ত খবরের কাগজ যাচ্ছে তাই কথাবার্তা বলছে। তবে আমি একটু ব্যাপারটা একটু পজিটিভলি দেখতে চাই। আপনারা অনেকে বলছেন মাঠে বড় ঘাস, কেউ হচ্ছে ছোটো ঘাস, কেউ হচ্ছে অসমান ঘাস। দেখুন, ব্যাপারটা বোঝার দরকার আছে। এই মাঠে আমার খুব সম্ভবত আমার যে মনে হচ্ছে এখানে গোমাতার জন্য মাঠটা রাখা রাখা হয়েছিল। তো সেই মাঠটাকে যে ফুটবলের জন্য দেওয়া হয়েছে, সেটা একটা বড় ব্যাপার। তো দেখুন, আমরা তো সবাই একটু ভ্যারিয়েশন চাই। আমরা আমরা আপনি যখন একটা বিয়ে বাড়িতে যান, নন ভেজে আপনি যেন চিকেন খাচ্ছেন, আপনি খাচ্ছেন, প্রন খাচ্ছেন, আপনি ইলিশ খাচ্ছেন, কত কিছু খাচ্ছেন। গরু তো শুধু ঘাসই খায়, বিচুলি খায়। তো যখন সে ঘাস খাচ্ছে, তাকেও তো একটু ভ্যারিয়েশন দিতে হবে। একটু বড় ঘাস, একটু ছোটো ঘাস, একটু সে হাঁটাচলা করবে। ধরুন আপনি যখন ট্রেডমিলে হাঁটাচলা করছেন, শরীরে ব্যায়াম করছেন, গরুর কী গরুর জন্য তো দরকার। তো ওর জন্য তো মাঠের ওই যে বাউন্সটা একটু অসমান, যাতে গরু যখন হাঁটে দুলকে চলে এরকম, একটু শরীরের জন্য একটু ব্যায়াম হয়। সেই জন্য মাঠটা একটু অসমান বাউন্স করা আছে, বোঝার দরকার। আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন না। ওখানে গোবলাইতে গোকে আলাদা একটা ভক্তি শ্রদ্ধা করা হয়। তাদের মন, তাদের শরীরের জন্য অনেক কিছু ব্যবস্থা করা রাখা হয়। ওই জন্য মাঠে বিভিন্ন ধরনের ঘাস ছিল, বড় ঘাস, ছোটো ঘাস, বড় ঘাস, ছোটো ঘাস, ইয়ে, এঁটো ঘাস, মেটো ঘাস, সব রকমের ঘাস ছিল। এবং অসমানে অসমান, যাতে গরুর একটু শরীরে একটু ব্যায়াম হয়। আপনারা বড়লোক, আপনারা মানুষ, আপনারা জিমে যাচ্ছেন। গরুর তো গরু কী করবে? গরু পাহাড়ি গরু হলে তো একটা ব্যাপার আছে, ওটা চড়া করা একটা ডিক্লাইনের ব্যাপার আছে। তো মাঠে যে সমতলে গরু, তাদের জন্য যে মাঠের বাউন্সটা একটু অসমান করা হয়েছে। তো এই ফুটবলে এখানে মোটামুটি শেষ হয়ে গেলে। এবার ডাক্তারদের ডার্বি। কেন ডার্বি বলছি? তো ডার্বি মানে কি? ডার্বি মানে আপনারা অনেকে জানতেন। আমি 2-3 বছর আগে আমার চ্যাট ফোরামে লোকদের শিখিয়েছি। ডার্বি মানে হচ্ছে একই শহরের দুপক্ষের মধ্যে মারপিট, যাদের দুপক্ষেরই বিশাল জনসমর্থন আছে। তো জুনিয়র ডাক্তাররা যারা বলছে, যারা আহ, তারা যাদের বিরুদ্ধে লড়াই করছে, হ্যাঁ, তাদের কিন্তু তারা ডাক্তার উল্লেখ করছে না। একটু সত্যিটা নিয়ে ঘাপলা করছে, কিন্তু তারাই সবাই ডাক্তার। ডাক্তার এই পক্ষ, ডাক্তার ও পক্ষ, ডাক্তার সবুজ মেরুন, ডাক্তার লাল হলুদ, দুপক্ষই ডাক্তার। একদিকে জুনিয়র ডাক্তার, একদিকে সিনিয়র ডাক্তার। এবার জুনিয়র ডাক্তাররা বলছে আমরা ভালো মানুষ, আমরা ভালো মানুষ। সিনিয়র ডাক্তাররা খারাপ মানুষ, ওরা ওদের পরীক্ষায় নাম্বার টাম্বার দেয় না, এরকম বলে বেড়াচ্ছে। তো কিন্তু যখন বলছে, তখন একে ঘোষ বোস দাস বলছে। কেউ বলছে না ডক্টর ঘোষ, ডক্টর বোস, ডক্টর দে, এসব বলছে না। তখন খুব বুদ্ধি করে, দেখুন এদের এরা অঙ্কে, এদের জয়েন্ট এন্ট্রান্স এদের অঙ্ক ছিল না,
তবু ফিজিক্স কেমিস্ট্রি এগুলো তো ছিল, তো একটু বুদ্ধি তো আছে, অবশ্যই আছে। সেই বুদ্ধি ব্যবহার করে এরা ডাক্তারটা ট্যাক করে কেটে দিয়েছে, ট্যাক করে কেটে বলে, ঘোষ বস দাস দে, এরম বলে যাচ্ছে। আর আপনি কী করছেন? আমি ডক্টর মণ্ডল, আমি ডক্টর এই এই আর একটা কর এই সর, এরম বলে যাচ্ছে। আমি কর ডক্টর সর, এরম বলে যাচ্ছে। আর ওনা আপনার কালকে অপসারণ চাই, আমরা ঘোষের অপসারণ চাই, বোসের অপসারণ চাই, দের অপসারণ চাই, এইভাবে বলে যাচ্ছে। তো ব্যাপারটা ডার্বি, এবং কেন ডার্বি বলছি না, ডার্বিতে দুপক্ষেরই জনসমর্থন থাকে। তো এরা বলে যাচ্ছে যে ওই ওই ঘোষ বোস দাস যাদের আমরা অপসারণ চাই তাদের একটা বড় জনসমর্থন আছে। কে আর জনসমর্থন না, বলছে তাদের মাথায় নাকি রাজনৈতিক হাত আছে, কিন্তু মাথাটা বড় হওয়ার নয়, বলছে তাদের পায়ে, মানে তারা যে অপারেট করে, একটা কার্টেল অপারেট করে, সেগুলো সব বিভিন্ন জুনিয়র ডাক্তারদের নিয়ে করে, বিভিন্ন জুনিয়র ডাক্তারদের, মানে একদিকে জুনিয়র ডাক্তার, শুধু শুধু জুনিয়র ডাক্তার, আর কিছু ওই মানে রাজনৈতিক একটুখানি মদত তো থাকবে না, তো কে জল টলে কে দিচ্ছে বলুন তো, মানে ব্যাপারটা ফান্ডিং করছে। আর ওদিকে মানে হচ্ছে সিনিয়র ডাক্তার আর কিছু জুনিয়র ডাক্তার, মানে দুপক্ষই কিন্তু ওয়েল ব্যালেন্সড। তো ব্যাপারটা হচ্ছে এরকম দাঁড়িয়েছে। আমি ব্যাপারটা নিয়ে আর একটা কথাই বলে শেষ করবো, সেটা হচ্ছে যে যখনই বলছে আচ্ছা আপনারা যে এই রুগীদের একটু মানে রুগীদের সাথে অন্যায় করছেন, ব্যাপারটা কি, না না না, আমরা কাজ করে আসছি, না না আমাদের কাজ করুন, কোনো অসুবিধা নেই। প্রথমত বলে রাখি যে বেসরকারি হাসপাতালে খুব বেশি জুনিয়র ডাক্তারদের দেখতে পাচ্ছেন। বেসরকারি মানে যেখানে বাবা মার প্রচুর মানে প্রভিডেন্ট ফান্ড ভেঙে পড়াশোনা করতে হয়। সরকারি হাসপাতালে মানে যেখানে জনসাধারণের ইনকাম ট্যাক্স, বা গরিবের তো আর ইনকাম ট্যাক্স দিতে পারে না, গরিবের জিএসটি, দেখুন জিএসটি সবাইকে দিতে হয়। আপনি যদি একটা মুড়ি কেনেন তারও জিএসটি দিতে হবে। তো গরিবের টাকায় মানে গরিবের জিএসটির টাকায়, বড়লোকের ইনকাম ট্যাক্সের টাকায় যারা পড়াশোনা করছে, যেসব স্টুডেন্টরা সরকারি হাসপাতালে, আমি মূলত তাদেরকেই দেখছি, সব সরকারি হাসপাতালে জুনিয়র ডাক্তারই আন্দোলন করছে। যদিও তারা মানে বলছে যে তারা নাকি গরিবদের সেবা করছে, আমি বুঝতে পারছি না তারা সেবাটা করছে কীভাবে। বলছে যে না 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 না, সিনিয়র ডাক্তাররা কাজ করে দিচ্ছে। তা ব্যাপারটা তাহলে এরকম কি দাঁড়াচ্ছে যে মানে সিনিয়র ডাক্তাররা কাজ করলে জুনিয়রদের প্রয়োজন নেই? ব্যাপারটা বুঝতে পারছি না। আবার বলছি না না, আমরা এখানে রাস্তায় বসে থাকবো, আমাদের 36 ঘন্টা আমাদের কাজ করার অভ্যাস আছে, মানে 36 ঘন্টা নাকি ওদের কাজ করার অভ্যাস আছে, বলে চাদর টাদর পেতে মানে প্লাস্টিক আছে পেতে শুয়ে পড়লো একদম শুয়ে পড়লো। আমি 36 ঘন্টা নিয়ে একটু জিজ্ঞেস করতে চাই, মানে আমি জানি না 36 ঘন্টা ঠিক কীভাবে তার স্প্লিট হয়। 36 ঘন্টায় তো কাউকে হয়তো সাইটে থাকতে হয়, হ্যাঁ সাইটে থাকতে হয়, মানে অন কল মানে যাদের যখন তখন কল করে চলে আসে, কিন্তু সেই 36 ঘন্টার মধ্যে এদের মানে ঠিক মানে বিভাজনটাকে একটু যদি বুঝলে ভালো হতো। বোঝা যাচ্ছে ইমার্জেন্সিতে যে কারো যদি 36 ঘন্টা থাকে তার তো বাবা হেভি ফেটে যাবে, মানে ইমার্জেন্সি আসছে যাচ্ছে রুগী আসছে যাচ্ছে, তো খুব সেটা বুঝতে পারলাম, মানে খুব খাটুনি। কিন্তু অনেক ডিপার্টমেন্ট আছে সেখানে, সেখানে তো ওরকম রুগী হয়তো আসা যাওয়া তো ওরকম নেই, তো সেখানে তারা 36 ঘন্টাতে কীভাবে বিভাজন করে, মানে 36 ঘন্টার মধ্যে কত ঘন্টা তারা ঘুমিয়ে থাকে, এটা একটু বোঝার দরকার আছে। মানে ঘুমিয়ে মানে 36 ঘন্টার মধ্যে তো 24 ঘন্টা তার ঘুমিয়েই থাকে। তো সেই ক্ষেত্রে হয়তো ব্যাপারটা প্রযোজ্য যে না, আমরা এখানে যে রাস্তায় ঘুমিয়ে আছি, আমরা যে রাস্তায় আন্দোলন করছি, আমরা যে 25 দিন ধরে আন্দোলন করছি, তাতে করে আমার কোনো অসুবিধা হচ্ছে না। কেন ব্যাপারটা বোঝা যাচ্ছে যে আমরা যখন ডিউটি করি মূলত আমরা ঘুমিয়েই কাটাই। তো ব্যাপারটা একটু বোঝার দরকার আছে। এই 36 ঘন্টা ড্যামলামিটা একটু বন্ধ করে দিলে একটু ভালো হয়, মানে ব্যাপারটা একটুখানি ফিজিবল, একটু তার মধ্যে ট্রেসিবিলিটি থাকলে ভালো। মানে আপনি 8 ঘন্টা কাজ করুন, 10 ঘন্টা কাজ করুন, করে বাড়ি চলে যান, আশপাশে কোথাও ফোন টোন আছে, কল করলে চলে আসবেন, বা ওখানে একটা প্রপার একটা শোয়ার জায়গা করে দেওয়া হোক, মানে হাসপাতালগুলোতে একটা শোয়ার জায়গা আলাদা করে দেওয়া হোক। সেখানে আমি লেজিটিমেটলি মানে লগ ইন করবেন যে আমি এখন ঘুমাতে ঢুকলাম বলে ঘড়িটা টাচ করবেন, হ্যাঁ টাচ করে আবার যখন ঘুম শেষ হবে আবার চলে আসবেন। ওরকম না যে সারা রাত্রি ঘুমিয়ে থাকবেন, মানে ব্যাপারটা মানে আপনি রুগীতে কিছুই দেখছেন না, মনিটরিং করছেন, সারা রাত্রি ঘুমিয়ে থাকছেন। মানে রাত্রি 10টার সময় হয়তো কোনো পিজা অর্ডার করে সারা রাত ঘুমিয়ে থাকলেন, সকাল 10টা অবধি 12 ঘন্টা ঘুমিয়ে থাকলেন। তো এই ব্যাপারগুলো একটু দেখার দরকার আছে। মানে নয়তো কী হবে, আজকে যারা মানে বলছে না আমরা এই ঘোষ বোস, মানে ডক্টর ঘোষ, ডক্টর বোস, ডক্টর দে, ডক্টর রায়, এদেরকে সরাতে চাই, আপনারা কালকে মানে এই জুনিয়র ডাক্তাররা কালকে ওরকম আর একটা ঘোষ হবে, একটা বোস হবে, একটা দেই হবে। আজকের যারা বদমাস ডাক্তার, মানে কালকের আজকের যারা ভালো ডাক্তার, কালকে তারা ওই বদমাস ডাক্তারই হয়ে যাবে। আর কি হবে ডাক্তারের একাডেমি, আজকে মন্দ ডাক্তার, আজকের ভালো ডাক্তার, কালকে সে মন্দ ডাক্তার। ভালো থাকবেন।